আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। বাংলাদেশের রাজনীতিতে নাটকীয়তা নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যায় যা রাজনৈতিক বিতর্ককে ছাড়িয়ে সরাসরি রাষ্ট্রীয় স্বচ্ছতার প্রশ্ন তুলে দেয়। সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে ঘিরে ঠিক এমনই এক নতুন রহস্য তৈরি হয়েছে, যা একটি সরকারি গেজেট যা জারি হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু সরকারি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না। ঘটনার শুরু 10 ফেব্রুয়ারি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুদিন আগে একটি প্রজ্ঞাপন জারি হয়। সেখানে বলা হয়, বিশেষ নিরাপত্তা আইন 2021 অনুযায়ী দায়িত্ব হস্তান্তরের পর 1 বছরের জন্য অধ্যাপক ইউনূসকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হলো। অর্থাৎ ক্ষমতা ছাড়ার পরও তিনি পাবেন স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্থাৎ এসএসএফ এর পূর্ণ নিরাপত্তা সুবিধা। সবকিছুই যেন নিয়মের মধ্যেই ছিল, কিন্তু প্রশ্ন তৈরি হলো পরে যখন দেখা গেল সরকারি মুদ্রণালয় বা বিজি প্রেসের ওয়েবসাইটে সেই গেজেটের কোনো অস্তিত্বই নেই। সরকারি গেজেট সাধারণত রাষ্ট্রের সবচেয়ে আনুষ্ঠানিক নথি। আইন, বিধিমালা, নিয়োগ সংক্রান্ত সবকিছুই সেখানে সংরক্ষিত থাকে। পুরনো গেজেট পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। অথচ এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি হঠাৎ করে অদৃশ্য। আর এখান থেকেই শুরু বিতর্ক। বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ বিষয়টি নিয়ে একটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তার মতামত, কখনো কখনো সংশ্লিষ্ট সংস্থা নির্দেশ দিলে কোনো গেজেট ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। অর্থাৎ এটি প্রযুক্তিগত সমস্যা নয়, বরং প্রশাসনিক সিদ্ধান্ত। এই বক্তব্যটি আরও নতুন বড় প্রশ্ন তৈরি করে দিয়েছে। কেন এমন নির্দেশ দেওয়া হলো? কারণ সাধারণ নিয়ম হলো রাষ্ট্রীয় সিদ্ধান্ত জনগণের জন্য উন্মুক্ত থাকবে, বিশেষ করে যখন বিষয়টি একজন সাবেক সরকার প্রধানের নিরাপত্তা সুবিধার সঙ্গে জড়িত। প্রজ্ঞাপনে স্পষ্ট বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা 2025 অনুযায়ী ইউনূস দায়িত্ব ছাড়ার পর 1 বছর এসএসএফ সুরক্ষা পাবেন। অর্থাৎ এটি শুধু ব্যক্তিগত সুবিধা নয়, রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোর অংশ। কিন্তু সমালোচকদের প্রশ্ন, নিজের দায়িত্বে থাকা অবস্থায় নিজেকেই ভিভিআইপি ঘোষণা করা রাজনৈতিকভাবে কতটা গ্রহণযোগ্য? তবে এর নজির আছে, কিন্তু প্রেক্ষাপট ভিন্ন। ইউনূসপন্থীরা বলছেন এটি নজিরবিহীন কিছু নয়। 2001 সালে নির্দলীয় সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমান দায়িত্ব ছাড়ার আগে একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা পেয়েছিলেন। তৎকালীন প্রেস সচিব শফিকুল আলমও দাবি করেছেন এটি আইনগত বাধ্যবাধকতা। এসএসএফ আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া কোনো সাবেক সরকার প্রধানকে নিরাপত্তা দেয় না। তাই এই গেজেট ছিল একটি প্রক্রিয়াগত ধাপ মাত্র। কিন্তু এখানেই আসে রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা বা খালেদা জিয়া দুজনেই ক্ষমতা ছাড়ার পর বিরোধী দলে গেছেন, কিন্তু তারা এসএসএফ সুবিধা পাননি। ফলে প্রশ্ন উঠেছে, কেন এবার ব্যতিক্রম? আরও মজার বিষয় হলো, একই অন্তর্বর্তী সরকার আবার শেখ মুজিবুর রহমানের পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল করেছিল। ফলে সমালোচকরা বলছেন, একদিকে নিরাপত্তা সুবিধা বাতিল, অন্যদিকে নতুন সুবিধা সৃষ্টি। এ যেন দ্বৈত নীতি। সময়টা ছিল অত্যন্ত স্পর্শকাতর। 10 ফেব্রুয়ারি গেজেট, 17 ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ, 28 ফেব্রুয়ারি ইউনূস সরকারি বাসভবন ছাড়লেন। অর্থাৎ ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নেওয়া সিদ্ধান্ত এখন নতুন সরকারের আমলে বিতর্কের কেন্দ্রে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতা হস্তান্তরের ঠিক আগে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্তগুলো প্রায়ই ভবিষ্যৎ রাজনীতিতে প্রভাব ফেলে দেয়। কারণ এগুলো নতুন সরকারের জন্য এক ধরনের বাস্তবতা তৈরি করে, যা সহজে পরিবর্তন করা যায় না। এই গেজেটও কি তেমনই একটি লাস্ট মিনিট স্টেট ডিসিশন? এবার প্রশ্ন, এসএসএফ সুবিধা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এসএসএফ বা স্পেশাল সিকিউরিটি ফোর্স সাধারণ কোনো নিরাপত্তা ইউনিট নয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা এই বাহিনী দেশের সবচেয়ে উচ্চ স্তরের সুরক্ষা ব্যবস্থার অংশ। বিধিমালা অনুযায়ী তারা বাসভবন এবং কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করে, অনুষ্ঠান স্থল নিয়ন্ত্রণ করে, দর্শনার্থী ও যানবাহন তল্লাশি করে সম্ভাব্য হুমকি প্রতিরোধে গোয়েন্দা সমন্বয় করে। অর্থাৎ ভিভিআইপি ঘোষণা মানে শুধু নিরাপত্তা নয়, রাষ্ট্রীয় মর্যাদার ধারাবাহিকতা। এ কারণেই প্রশ্নটা রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। তাহলে গেজেট উধাও কেন? এটা কি স্বচ্ছতা নাকি গোপনীয়তা? এখন মূল প্রশ্ন একটাই, গেজেট যদি বৈধ হয় তাহলে তা লুকানোর প্রয়োজন কেন? সরকারি কর্মকর্তারা বলছেন নির্দেশনা অনুযায়ী প্রকাশ করা হয়নি, কিন্তু কে সেই নির্দেশ দিল, কেন দিল এবং কতদিন গোপন থাকবে? রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা এখন বৈশ্বিক মানদণ্ড। তাই একটি বৈধ সরকারি নথি জনসম্মুখে না থাকা অনেকের কাছে অস্বস্তিকর সংকেত। রাজনীতির ভাষায় এটি শুধু একটি নিরাপত্তা সিদ্ধান্ত নয়, বরং ক্ষমতা, প্রভাব এবং রাষ্ট্রীয় মর্যাদা নিয়ে এক নীরব বিতর্ক। অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এখন আর ক্ষমতায় নেই, কিন্তু তাকে ঘিরে রাজনৈতিক আলোচনা থেমে থাকেনি। বরং এই গেজেট বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে, রাষ্ট্রের সিদ্ধান্ত কি ব্যক্তি নির্ভর হতে পারে নাকি আইনি শেষ কথা? গেজেটটি প্রকাশ পেলে হয়তো বিতর্ক কমবে, কিন্তু যতদিন এটি অদৃশ্য থাকবে ততদিন প্রশ্নও থাকবে। ক্ষমতা ছাড়ার আগের এই সিদ্ধান্ত কি ছিল প্রশাসনিক নিয়ম নাকি রাজনৈতিক দূরদর্শিতা? বাংলাদেশের রাজনীতিতে অনেক নাটক দেখা গেছে, কিন্তু কখনো কখনো সবচেয়ে বড় গল্পটি লেখা হয় একটি অনুপস্থিত নথিকে ঘিরে, আর এই গল্পের শেষ অধ্যায় এখনো লেখা বাকি। ইরানে হামলার আগে পরে একটি দুটি নয়, অসংখ্য ভুল করেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র, আর সেই ভুলের খেসারত দিতে হচ্ছে বড্ড চড়া দামে। খোদ পশ্চিমা বিশ্লেষকরাই বলছেন এমন সব কথা। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর যে অজেয় ভাবমূর্তি ছিল, তা যেন এখন এক বিশাল প্রশ্নবোধকের সামনে দাঁড়িয়ে। বিশেষ করে ইরানে হামলার পরিকল্পনা এবং এর পরবর্তী প্রতিক্রিয়া মূল্যায়নে ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের গণিত যে মারাত্মকভাবে ভুল ছিল, তা এখন সমরবিদদের আলোচনায় উঠে আসছে বারবার। বিশ্লেষকদের মতে তেল আবিব এবং ওয়াশিংটন এমন কিছু কৌশলগত ধারণা নিয়ে এগোচ্ছিল যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল না, আর এই ভুল অনুমানের উপর ভিত্তি করে নেওয়া সিদ্ধান্তগুলোই এখন বুমেরাং হয়ে ফিরে আসছে। ট্রাম্প প্রশাসনের আমলে ইসরায়েলি সামরিক সক্ষমতা এবং তাদের গোয়েন্দা তৎপরতা নিয়ে অনেক প্রশংসা শোনা গেলেও বর্তমান সংঘাতের ময়দানের ভিন্ন চিত্র ফুটে উঠছে। সমরবিদদের মতে ইসরায়েলি গোয়েন্দারা পরপর তিনটি বড় ধরনের কৌশলগত ভুল করেছেন। তাদের প্রথম ভুলটি ছিল গত বছরের জুন মাসে। সে সময় ইসরায়েলি নীতি নির্ধারকদের ধারণা ছিল একটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালালে ইরানের শাসন ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তারা বিশ্বাস করেছিল কাঠামোর উপর থেকে নেতৃত্ব সরিয়ে দিলেই পুরো রাষ্ট্র ব্যবস্থা ধসে যাবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন ইরানের শাসন ব্যবস্থা একক কোনো ব্যক্তির উপরে যতটা না নির্ভরশীল, তার চেয়ে অনেক বেশি আদর্শিক এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর উপর দাঁড়িয়ে, যা ইসরায়েল বুঝতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গোয়েন্দাদের দ্বিতীয় বড় ভুলটি ধরা পড়ে চলতি বছরের জানুয়ারিতে। সে সময় ইরানের অভ্যন্তরে একটি কৃত্রিম এবং পরিকল্পিত বিদ্রোহের আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছিল। উদ্দেশ্য ছিল বিশ্ববাসীর কাছে এমন একটি চিত্র দাঁড় করানো যেন ইরান রাষ্ট্রটি ভেতর থেকেই ভেঙে পড়ার দ্বারপ্রান্তে পৌঁছেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল অর্থনৈতিক চাপ এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের মাধ্যমে জনগণকে রাস্তায় নামিয়ে আনা সম্ভব হবে।
কিন্তু সমরবিদদের বিশ্লেষণ বলছে এই পরিকল্পনাটি ছিল মূলত বাস্তবতা বিবর্জিত। যদিও প্রথম দিকে ইরান সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছিল জনতা, কিন্তু তার পরপরই দেখা গেল আবার সরকারের প্রতি সমর্থন জানিয়ে লাখো মানুষ নেমে এসেছে রাস্তায়। তৃতীয় ধাপে ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকেও লক্ষ্য করে আরেকটি ডিক্যাপিটেশন স্ট্রাইক চালানোর জন্য উৎসাহিত করে। তাদের ধারণা ছিল ইরানে একটি স্বতঃস্ফূর্ত জনসমর্থন তৈরি হয়ে আছে, যারা তথাকথিত স্বাধীনতার জন্য অপেক্ষা করছে, যারা মধ্যপ্রাচ্যে আমেরিকার ভূরাজনৈতিক পরিকল্পনার অংশ হতে মুখিয়ে আছে। কিন্তু হামলার পর দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র। বিশ্লেষকরা বলছেন লাখ লাখ মানুষ প্রতিশোধের দাবি নিয়ে রাস্তায় নেমে আসায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের পুরো অঙ্কটাই ওলট পালট হয়ে গেছে। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করেছে যে বিদেশি হস্তক্ষেপের মুখে ইরানিরা তাদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে একতাবদ্ধ হতে পারে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই সংঘাতের ফলে পুরো অঞ্চল জুড়ে এখন মার্কিন দূতাবাস এবং সামরিক ঘাঁটিগুলোতে হামলার তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এখন এক অত্যন্ত জটিল এবং সংবেদনশীল পরিস্থিতির মুখোমুখি। বিশেষ করে পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে নতুন করে দুশ্চিন্তা দেখা দিয়েছে। সামরিক বিশ্লেষকরা লক্ষ্য করেছেন উপসাগরীয় মিত্র দেশগুলোর প্রতিরক্ষা মিসাইল এবং ইন্টারসেপ্টরের মজুদ দ্রুত ফুরিয়ে যেতে শুরু করেছে। এই ঘাটতি মিত্রদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে, যা যুদ্ধের দীর্ঘসূত্রতাকে আমেরিকার জন্য প্রতিকূল করে তুলেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়েও এখন মুখ খুলছেন বিশেষজ্ঞরা। যদিও ইসরায়েল তাদের কতগুলি প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করেছে তা অত্যন্ত গোপনীয় তথ্য হিসেবে রাখে, কিন্তু বিভিন্ন ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সমরবিদরা বলছেন আকাশ থেকে ধেয়ে আসা প্রতিটি ইরানি মিসাইল ঠেকাতে ইসরায়েলকে 8টি, 10টি, এমনকি কখনো কখনো 12টি পর্যন্ত ইন্টারসেপ্টর বা প্রতিরোধী মিসাইল ব্যবহার করতে হচ্ছে। সাবেক ব্রিটিশ কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা অ্যালিস্টার ক্রুকের মতে ইরানের মিসাইলগুলি এখন পরিবর্তনশীল গতিপথ ব্যবহার করছে, অর্থাৎ এগুলো মাঝপথে দিক বদলাতে সক্ষম। এর ফলে ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এগুলো শনাক্ত এবং ধ্বংস করতে হিমশিম খাচ্ছে। এর সোজা অর্থ হলো ইসরায়েল তার প্রতিরক্ষা মিসাইলের মজুদ অত্যন্ত দ্রুত গতিতে ব্যয় করে ফেলছে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য মোটেও সুখকর নয়। কেবল মিসাইল নয়, টমাহক মিসাইলের ক্ষেত্রেও একই ধরনের সংকটের আভাস পাওয়া যাচ্ছে। সমর বিশেষজ্ঞদের অনুমান ছিল যুদ্ধ শুরুর আগে মার্কিন ডেস্ট্রয়ারগুলিতে প্রায় 500 থেকে 600 টমাহক মিসাইল মজুদ থাকতে পারে, কিন্তু ইরানে চলমান হামলায় ইতোমধ্যে সেই মজুদের বড় একটি অংশ ব্যবহার হয়ে গেছে, কারণ ইরানে যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হচ্ছে তার বেশিরভাগই করা হচ্ছে টমাহক দিয়ে। যদি হামলার গতি এমন থাকে তবে আমেরিকার নিজস্ব সামরিক সক্ষমতা এবং বিশ্বজুড়ে তাদের রণকৌশলগত ভারসাম্য ঝুঁকির মুখে পড়তে পারে, এমনটাই মত বিশ্লেষকদের। এই যুদ্ধের আরেকটি রহস্যময় দিক হলো বোমা বর্ষণ শব্দটির ব্যবহার। সাধারণ মানুষের ধারণা হতে পারে যে ইসরায়েল বা আমেরিকান যুদ্ধ বিমান ইরানের আকাশে উড়ে গিয়ে বোমা ফেলছে, কিন্তু অ্যালিস্টার ক্রুকের মতো বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত আমেরিকান বা ইসরায়েলি কোনো বিমান ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছে এমন কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতাকে ভয় পেয়েই হয়তো তারা সরাসরি বিমানের বদলে দূরপাল্লার মিসাইলের উপর নির্ভর করছে। সমরবিদদের মতে ইরানের আকাশ সীমা এখনো দুর্ভেদ্য রয়ে গেছে, যা মার্কিন এবং ইসরায়েলি পরিকল্পনাকারীদের জন্য বড় এক উদ্বেগের কারণ।
ওয়াশিংটনের মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো এবং ইরান বিশেষজ্ঞ অ্যালেক্স ভাতানকার মতে ট্রাম্প প্রশাসন কোনো স্পষ্ট এবং টেকসই পরিকল্পনা ছাড়াই ইরানে হামলা শুরু করেছে। তিনি মনে করেন শুধু সামরিক অভিযানের মাধ্যমে শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন একটি সুনির্দিষ্ট রাজনৈতিক প্রকল্প। ভাতানকার সতর্ক করে বলেন, যদি শাসন ব্যবস্থা পরিবর্তনের উদ্দেশ্য থাকে তবে এটি 4 দিন বা 4 সপ্তাহের কোনো অভিযান হবে না। এটি একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী লড়াইয়ে পরিণত হতে পারে। ট্রাম্প অতীতে ইরাক যুদ্ধকে আমেরিকার বড় ভুল বলে অভিহিত করলেও এখন তিনি নিজেই ইরান নিয়ে একই ধরনের অনিশ্চয়তার দিকে এগোচ্ছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। ডেমোক্র্যাট এবং বিরোধী শিবিরের বিশ্লেষকরাও এই যুদ্ধের লক্ষ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির সদস্য জিম হাইমস প্রশ্ন তুলেছেন যে এই হামলার শেষ কোথায়। তিনি মনে করেন আকাশপথে বোমা হামলা চালিয়ে কোনো দেশে শাসন ব্যবস্থা পরিবর্তনের সফল উদাহরণ বিরল। মার্কিন সামরিক বাহিনী কোনো দেশে সন্তোষজনকভাবে শাসন ব্যবস্থা পরিবর্তন করতে পেরেছে এমন উদাহরণ নেই বললেই চলে। বিশ্লেষকরা বলছেন জনগণের সক্রিয় অংশগ্রহণ বা সরাসরি স্থলবাহিনীর উপস্থিতি ছাড়া ইরানের বর্তমান ব্যবস্থার পতন ঘটানো প্রায় অসম্ভব। আর সরাসরি স্থলযুদ্ধ শুরু করা মানেই হলো আমেরিকার জন্য আরেকটি অফুরন্ত যুদ্ধে জড়িয়ে পড়া। ইরানের সর্বোচ্চ নেতা এবং অন্যান্য শীর্ষ নেতাদের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ট্রাম্প দাবি করেছেন ইরান এখন আলোচনায় আগ্রহী, কিন্তু বিশ্লেষকরা এই দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না। তেহরান ইতোমধ্যে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। অ্যালেক্স ভাতানকার ধারণা, ট্রাম্প সম্ভবত ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি পরিবর্তন করতে চাইছেন না, এর বদলে তিনি একটি দুর্বল শাসন ব্যবস্থা চান যা আমেরিকার স্বার্থের পরিপন্থী হবে না। কিন্তু ইরানের পাল্টা হামলার তীব্রতা এবং মার্কিন সেনাদের হতাহত হওয়ার ঘটনা ট্রাম্পকে আরো কঠোর অবস্থানে যেতে বাধ্য করতে পারে, যা পরিস্থিতির আরো অবনতি ঘটাবে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইরানের পাল্টা হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এই প্রাণহানি হোয়াইট হাউসের উপরে চাপ বাড়িয়ে দিয়েছে বহুগুণ। ট্রাম্প ভিডিও বার্তায় ইরানের জনগণকে জেগে ওঠার আহ্বান জানালেও মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বিশ্লেষকরা বলছেন এই আগ্রাসন ইরানি জনগণের মধ্যে শাসন ব্যবস্থার প্রতি সমর্থন আরো বাড়িয়ে দিয়েছে। সমরবিদদের বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে গাণিতিক হিসেব ছিল, অর্থাৎ হামলা করলে ইরান ভেঙে পড়বে, তা বাস্তবে মেলেনি। উল্টো তারা এখন এমন এক চোরাবালিতে আটকা পড়েছেন যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ ক্রমশ সংকীর্ণ হয়ে আসছে।